আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা জ্ঞান গৃহে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চাচ্ছিলাম তোমাদের বিশ্ববিদ্যালয় প্রস্তুতিকে আরো শানিত করতে। বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করার জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর, পাশাপাশি আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে থাকে, সেটিও সমাধান করার চেষ্টা করবো আমরা। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রোগ্রাম, ইনশাল্লাহ এটি চলমান থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে বিগত 10 বছরের প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। শুধু এমসিকিউ নয়, বরং লিখিত অংশ সহ আমরা সমাধান করব। চলো আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করা কতটুকু জরুরি সেটা নিয়ে একটু কথা বলি। প্রশ্ন ব্যাংক সমাধান করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ে আসলে কোন প্যাটার্নের প্রশ্ন হয়, আমাকে এই প্যাটার্নটা জানার জন্য তাদের বিগত সালে আসা প্রশ্নগুলো একটু ভালো করে দেখা উচিত। চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। যারা যুক্ত হয়েছে, বিশেষ করে যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী, তোমরা চেষ্টা করবে সবগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমরা কমেন্ট বক্স হাতে নিয়ে প্রস্তুত থাকো। আমরা প্রথম প্রশ্ন নিতে যাই। আমাদের প্রথম প্রশ্ন, যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? আমরা অপশনগুলো দেখে নেই। প্রথমটি দরিদ্র, দ্বিতীয়টি নির্ধন, তৃতীয়টি অকিঞ্চন, আর চতুর্থটি অভাবী। বলে দাও কমেন্ট বক্সে কোনটি সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হবে অকিঞ্চন। দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে সাধারণত এমন প্রশ্নগুলো দেওয়া হয় যেগুলো তোমার হাতে নাগালে, কিন্তু তোমার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। কারণ মানে সামান্য পার্থক্য, যেখানে তুমি মনে করবে এটাও সঠিক উত্তর, ওটাও সঠিক উত্তর। আমরা এটা দেখলেই বুঝতে পারি। দরিদ্র, দরিদ্র মানে অভাবী, অভাবী মানে নির্ধন, যার ধন নেই। আর অকিঞ্চন শব্দের অর্থ যার কিছু নেই। দেখো, যার কিছু নেই এটি এক কথায় প্রকাশ। আমাদের কিছু এক কথায় প্রকাশ আছে, যেটা যেমন থাকে সেটা তেমনই লিখতে হয়। তো যার কিছু নেই এটার এক কথায় প্রকাশ হচ্ছে অকিঞ্চন। অকিঞ্চন মানে যার কিছু নেই। কিন্তু দরিদ্র মানে এমন ব্যক্তি নয় যার কিছু নেই, তার কিছু হলেও আছে, কিন্তু যার একদম কিছু নেই তাকে বলা হয় অকিঞ্চন। আবার নির্ধন, নির্ধন শব্দটিকে এক কথায় প্রকাশ করলে হয় যার ধন নেই, মানে যার দৌলত নেই। আর অভাবী, অভাবী শব্দটির অর্থটি একটু ভিন্ন রকম। অভাবী মানে অভাব আছে যার। দেখো তো, এই পৃথিবীতে কার অভাব নাই? এই পৃথিবীতে প্রায় সবারই তো অভাব আছে। এমনকি বিল গেটস সেও মনে হয় অভাবী। কারণ আমরা যেহেতু আমরা অর্থনীতি যারা পড়েছি তারা নিশ্চয়ই জানি যে মানুষের অভাব অসীম আর সম্পদ স্বল্প। যে সীমিত স্বল্পদের মাধ্যমে অসীম অভাব পূরণ করার যে পদ্ধতি, সেটাই তো অর্থনীতির মূলত আলোচ্য বিষয়। সুতরাং পৃথিবীর সবাই অভাবী। অভাবী মানে এই না যে যার কিছু নেই, তারা আছে কিন্তু সে অভাবী। সুতরাং এটা হবে না। নির্ধন মানে যার ধন নেই, সেটাও হবে না। আর দরিদ্র, দরিদ্র মানে একদম নিঃস্ব নয়। নিঃস্ব মানে অকিঞ্চন বলতে নিঃস্ব বোঝাচ্ছে, মানে যার কিছু নেই। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্নটি, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি? তোমরা ইতিমধ্যে গেস করে ফেলেছো, আমি তাও অপশনগুলো দিয়ে দিচ্ছি। 1, 52 দিনগুলো। 2, জাদুঘরে কেন যাব। 3, রেইনকোট। আর 4 হচ্ছে নেকলেস। উত্তরটি লিখে ফেলো দ্রুত। উত্তর খ সঠিক। আমরা জানি এই উক্তিটি কোন প্রসঙ্গে বলেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তোমার হচ্ছে ঢাকার সেন্ট্রাল জেল থেকে যখন তাকে ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়, 21শে ফেব্রুয়ারি ছাত্র যখন আন্দোলনে নামে এবং আন্দোলনরত ছাত্রদেরকে তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নির্দেশে তোমার সাধারণ ছাত্রদের উপর অতর্কিত তোমার হচ্ছে গুলি করে তাদেরকে মেরে ফেলা হয়। এই বিষয়টিকে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে নুরুল আমিন অত্যন্ত অপরিণামদর্শিতার এটা বুঝাতে গিয়ে পরবর্তীতে বলছিলেন যে মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল হতে থাকে। সুতরাং এটা ছাড়া আর কোনো অপশন হওয়ার সুযোগ নেই। আশা করি বুঝছো। দেখো, আমরা তৃতীয় প্রশ্নটিতে যাই। অধ্যাপক শব্দের ও এর উচ্চারণ হলো অপশনে সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত। আমি তোমাদেরকে উচ্চারণ করবে এটি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সবাই উত্তর করার চেষ্টা করো, উত্তরটি কি হবে এবং কেন হবে। অধ্যাপক শব্দে ও এর উচ্চারণ হলো সংবৃত। আশা করি বুঝছো এটা। সুতরাং অধ্যাপক শব্দটি অধ্যাপক, উচ্চারণটি হবে অধ্যাপক, মানে ও এর উচ্চারণটি ও হয়ে যাবে, যে কারণে এটি সংবৃত উচ্চারণ। এবারের প্রশ্ন, ট্রায়োলজি এর পারিভাষিক শব্দ কি? ট্রায়োলজি এর পারিভাষিক শব্দ কি? তোমরা পরিভাষা পড়েছো, আমার মনে হয় না ইন্টারমিডিয়েটে তোমরা এই পরিভাষাটি পড়েছো, তাও আশা করি তোমরা অনেকেই পারবা। অপশনগুলো দিয়ে দিলাম। দেখো, প্রথম অপশনটি হচ্ছে ত্রৈমাসিক, খ ত্রয়ী, গ স্বচ্ছ এবং ঘ ত্রিবিদ্যা। বলো কোনটি হবে? উত্তর হবে ত্রয়ী। ওইগুলোর অর্থ আমরা জেনে নিই। ত্রৈমাসিক, এটার পারিভাষিক শব্দ হচ্ছে ইংরেজি কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার
ত্রৈমাসিক, ত্রৈমাসিকের পারিভাষিক শব্দ ইংরেজিতে হচ্ছে কোয়ার্টারলি। আর স্বচ্ছ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট। স্বচ্ছ মানে কি? ট্রান্সপারেন্ট। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, আমি এটি অনেক ঘাটাঘাটি করে দেখেছি, ত্রয়ী এবং ত্রিবিদ্যা এই দুটির অর্থ একই। তুমি যখন ত্রয়ী খুঁজতে যাবা তখন দেখবা এটা দেওয়া হচ্ছে ট্রায়োলজি এবং ত্রিবিদ্যা ট্রায়োলজি। এটা বোঝার জন্য তোমাকে ত্রয়ীর মূল বিষয়টি জানতে হবে। ত্রয়ী আসলে কি? ত্রয়ী হচ্ছে তোমার তিনজনকে একসাথে বোঝাতে ত্রয়ী কথাটি ব্যবহার করা হয়। তবে তিনজন সাধারণ কেউ নন, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই তিনজনকে একসাথে বোঝাতে এই ত্রয়ী শব্দটি ব্যবহার করা হয়। আবার ত্রিবিদ্যা এই শব্দটিও তিনটি তোমার হচ্ছে বড় কিতাব বা বই বা গ্রন্থ, তিনটি বইকে একসাথে বোঝাতে, তিনটি কিতাবকে বা তিনটি গ্রন্থকে একসাথে বোঝাতে ত্রিবিদ্যা কথাটি ব্যবহার করা হয়। বিষয় যদিও ত্রয়ী দ্বারাও এই ত্রিবিদ্যাই বোঝানো হয়। যেমন ত্রিবিদ্যা বলতে বোঝানো হয় যজুর্বেদ, সামবেদ এবং ঋগ্বেদ, এই তিনটি বড় বড় গ্রন্থ বোঝাতে এই ত্রিবিদ্যা শব্দটি ব্যবহৃত হয়। এবার দেখো, ত্রয়ী মূলত ত্রিবিদ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ত্রয়ী শব্দটির ভিতরে ত্রিবিদ্যাকে খুঁজে পাই। মূলত যদি ত্রয়ী এবং ত্রিবিদ্যা দুটি অপশনে থাকে এবং তোমার হচ্ছে ত্রয়ীটা আগে থাকে, তাহলে অবশ্যই ত্রয়ী উত্তর হওয়া বাঞ্ছনীয়। মানে এই দুটার অর্থ সেম, কিন্তু ত্রয়ী আগে থাকায় উত্তর ত্রয়ী হয়েছে। আরো বলা যেতে পারে বিশেষত ত্রয়ীটাই বেশি সঠিক। আশা করি বুঝতে পারছো। আমাদের 5 নম্বরটা হচ্ছে গ্যারেজ। গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? গ্যারেজ অপশন ফরাসি, ফার্সি, স্প্যানিশ এবং পর্তুগিজ। উত্তর বলে দাও। সঠিক উত্তর ফরাসি। গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? ফরাসি। আমরা এই ক্ষেত্রে একটু সেন্সিটিভলি মনে রাখবো ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য। ঠিক আছে, ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য কি, আমরা এই ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষাটি হচ্ছে ফরাসি, আর ফার্সি হচ্ছে ইরান বা ইরাকের ভাষা হচ্ছে ফার্সি। ইরান বা ইরাকের ভাষা হচ্ছে ফার্সি। সুতরাং গ্যারেজ শব্দটি হচ্ছে ফ্রান্সের মানে ফরাসি ভাষা। বুঝতে পারছো বিষয়? এছাড়াও আরো এক দুটি শব্দ ওই ফরাসি ভাষা থেকে এসে থাকে। এর মধ্যে হচ্ছে তোমার রেস্তোরাঁ এবং ডিপু, এই দুটি শব্দ হচ্ছে তোমার এই ফরাসি ভাষা থেকে এসে থাকে। আমরা ফরাসি এই বর্তমান সময়ে ফরাসি শব্দটি আমরা মনে রাখতে পারি কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। তোমরা যারা ক্লাস 10-এ আমাদের সাথে যুক্ত ছিলে বা শিক্ষাঙ্গনে ছিলে যারা, তাদেরকে আমি এভাবে পড়িয়েছি। ধরো কিলিয়ান এমবাপ্পে যখন কথা বলে তখন শুধু হয়তো বলতেছে এই শুনে রেস্তোরাঁ, দেখবা সে অনেকক্ষণ কথা বলার পর তুমি কিছুই বুঝো নাই, কিন্তু হঠাৎ রেস্তোরাঁ কথা বুঝছো। কিন্তু কেন? কারণ রেস্তোরাঁ কথাটা তোমার কাছে খুবই পরিচিত, আর এই শব্দটি ফরাসি থেকে আগত, এই জন্য তুমি বুঝতে পেরেছো। এবং আমরা ডিপো কথাটি যখন আমরা ফরাসিয়ানদের মানে ফ্রান্সের কারো মুখে শুনবো তখন হঠাৎ করে মনে করবো সে বাংলা বলে ফেললো, কিন্তু আসলে এটা নয়। মানে আমরা ওই ফ্রান্সের ডিপু, রেস্তোরাঁ কিংবা এখানে গ্যারেজ, এই শব্দগুলো আমরা ওই ফ্রান্সের বা ফরাসি শব্দগুলো ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পারছো। দেখো, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার খক খক, ঘেউ ঘেউ, পিট পিট আর ঝমঝম। বলো কোনটি সঠিক? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। আমরা শব্দদ্বিত্ব, আমি গত 2 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, মনে হয় 1.5 মিনিট বা 2 মিনিটের, সেখানে শব্দদ্বিত্ব সম্পর্কে বলছিলাম। এটা আমার রিপিট করছি আমি 30 সেকেন্ডের মধ্যেই। শব্দদ্বিত্ব মানে যা অভিন্ন বা পরপর দুইবার উচ্চারিত হয় সেটি শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব হয় 3 ধরনের, অনুকার, তারপরে হচ্ছে তোমার ধনাত্মক দ্বিত্ব, আর হচ্ছে পুনরাবৃত্তি দ্বিত্ব। এখানে যেটা আলোচিত হয়েছে সেটা ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্বের মূল বিষয় হচ্ছে প্রকৃতির যে সকল ধ্বনি আমরা মুখে উচ্চারণ করি সেগুলোই ধনাত্মক দ্বিত্ব। প্রকৃতির যে সকল ধ্বনি আমরা মুখে উচ্চারণ করি সেগুলো ধনাত্মক দ্বিত্ব। তবে ধনাত্মক দ্বিত্ব হওয়ার জন্য আরেকটি বিষয় হয়, সেটা কি? কিছু কল্পিত ধ্বনি যেগুলো আসলে উচ্চারণ হয় না বা এগুলো কোনো আওয়াজ নেই, কানে শোনা যায় না, কিন্তু আমরা মুখে বলি, এগুলো ধনাত্মক দ্বিত্ব। বা এগুলো কি? অনুভূতিজাত কিছু বিষয়। যেমন আমরা অনুভব করে এটা বলি যে ফরা টন টন করছে। দেখো তো, মানুষ যখন ফরা হয় সেটা কি টন টন এরকম আওয়াজ করে না? করে না। কিন্তু আমরা বলি যে ফরাটা টন টন করতেছে। আবার বলি গা ছমছম করছে, গা কখনো ছমছম করে না। এবং এমনকি আমরা যখন চোখ এরকম করে বারবার আমরা আঘাত করি তখন আমরা এটাকে বলি যে চোখ পিট পিট করছে। চোখ চোখ তো আর পিট পিট করে আওয়াজ হয় না, মানে আওয়াজ হয় না, কিন্তু আমরা অনুভূতিতে এটা বলে থাকি। বলা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি? অনুকার মানে হচ্ছে অনুসরণ করে হওয়া। তাহলে পিট পিট, খক খক, এটি তো আমরা কানে শুনতে পাই, কাশির আওয়াজ। তারপরে ঘেউ ঘেউ, কুকুরের আওয়াজ, এটিও আমরা কানে শুনতে পাই। ঝমঝম, বৃষ্টির আওয়াজ, এটিও আমরা কানে শুনতে পাই। কিন্তু পিট পিট এটি অনুভূতিজাত কাল্পনিক। আশা করি বুঝতে পারছো। সঠিক উত্তর গ। দেখো, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ।
তোমরা যারা এই সম্পর্কে আগে ধারণা রাখোনি তোমরা পারবে না, কারণ আবিধানিক ক্রম এটা আমাদের এসএসসি এবং এইচএসসি কোনোটার সাথে সংযুক্ত না। আসলে আমাদের ব্যাকরণে বা বাংলার কোনো অংশে এটির আলোচনা নেই, কিন্তু নতুন সংস্করণে এই অভিধানের ক্রমটি যুক্ত করা হয়েছিল। আশা করি তোমরা আমার এই সমাধানটির পর আর কোনোদিন তোমাদের এটা পড়তে সমস্যা হবে না ইনশাল্লাহ। আবিধানিক ক্রম এবং সাধারণ ক্রমের মধ্যে একটি পার্থক্য রয়েছে। আমি চলো তোমাদেরকে সাধারণ বর্ণানুক্রম এবং অভিধান অনুসারে যে বর্ণানুক্রম সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো, সাধারণ বর্ণানুক্রমে আমরা দেখতে পাই অ থেকে ঔ এবং ক থেকে চন্দ্রবিন্দু, মানে একদম স্বাভাবিক প্রক্রিয়ায়। এক্ষেত্রে আমরা অভিধানে যে বর্ণানুক্রম দেখতে পাই এখানে একটু ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন দেখো, অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমের মধ্যে আমরা অ থেকে ও পর্যন্ত ঠিক লিখি, কিন্তু এরপরে অভিধানে পাওয়া যায় অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তারপর দেখো ক, ক এর পরে হওয়ার কথা খ, কিন্তু না, অভিধানের ক্রম অনুসারে ক এর পরে কয় মূর্ধন্যস্ব। তারপর দেখো যেতে যেতে ড, ড এর পরে হচ্ছে ড বিন্দেরও বা ড শূন্যেরও। তারপর দেখো ঢ এর পরে ঢ শূন্যেরও। ত এর পরে থ না হয়ে খণ্ডত, কারণ আমরা জানি ত এর খণ্ডরূপী হচ্ছে খণ্ডত। তারপরে দেখো অন্তস্থ জ এর পরে অন্তস্থয়। তার এই কয়েকটি ব্যতিক্রম। এখন প্রশ্ন হচ্ছে অভিধানের বর্ণানুক্রমটিকে কিভাবে দেখা হয়। তুমি যখন অভিধানের বর্ণানুক্রম দেখবা তখন প্রথমেই দেখবা হচ্ছে বর্ণগুলো সিকোয়েন্স। আমরা চলে এখন ওই আগেটাতে যাই, এখন বুঝলে আশা করি বুঝবা। যেমন দেখো এখানে আমরা বর্ণানুক্রমে দেখতে পাই, প্রথমটি আমরা শেষ থেকে সমাধান করি। দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ম, এখানেও আছে হচ্ছে ম, এখানেও আছে ম। মানে অভিধানের বর্ণানুক্রমে মূলত দেখানো হয় তুমি অভিধানে কোন শব্দটি আগে পাবা এবং পরে পাবা। অভিধানে মঞ্চ শব্দটি আগে পাবা, মালঞ্চ আগে পাবা নাকি মঞ্জুর, সেটা নির্ভর করে ওই অভিধানের ক্রমের অনুসারে। মানে তুমি প্রথমে গিয়ে দেখবা যদি শুরুতে এখানে অলি থাকতো তাহলে কোনোদিন অলির আগে কখনো মঞ্চ থাকতো না। কেননা কারণ তোমার হচ্ছে অলি যেহেতু অভিধানের শুরুর বর্ণ, সুতরাং এটা আমরা শুরুতে পাবো, তারপরে ও ম। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ম আছে, এটাতেও ম, এটাতেও ম। যখন আমরা সবগুলো বর্ণই একই দেখতে পাবো তখন আমরা দেখব সেই বর্ণের কার কোনটি আছে। যেমন দেখো মতে কি আছে, মতে নিশ্চয়ই ও আছে। আবার মালঞ্চতে মতে কি আছে, আ আছে। তারপর দেখো মঞ্জুরে, এটা তোমার হচ্ছে যুক্ত হতে গিয়ে ঝামেলা হয়েছে, এখানে হচ্ছে মূলত মঞ্জুর। এখানেও দেখো মতে কি আছে, ও আছে। তাহলে তুমি লক্ষ্য করো এখানে মঞ্চ, মালঞ্চ, মঞ্জুর, এখানে ও আ ও পেয়েছি। তাহলে নিশ্চয়ই এই অভিধানটা ভুল আছে। মানে এইটা আয়ের পরে তো আর অ হবে না, বরং অটা আগে হওয়ার কথা ছিল, আটা পরে হওয়ার কথা ছিল। মানে ঘটনাটি এমন হওয়ার কথা ছিল মঞ্চ, মঞ্জুর, মালঞ্চ। আশা করি বুঝছো। আমরা খতে দেখি, দেখো এখানে আছে ক, এখানেও আছে ক, এখানেও আছে ক, তার মানে তিনটাই হইতে পারে। এবার আমরা দেখবো এগুলো কি স্বর আছে। কতে আছে অধ্বনি, এখানে কতে আছে আধ্বনি, এখানে অ, এখানে আ, এখানে অ। দেখো এখানেও কিন্তু তোমার হচ্ছে অভিধানের সঠিক ক্রম নেই। এবার দেখো ফুল, ফল, ফলন। ফুলে আমরা ফ, ফ এবং ফ, তিনটাই ফ দেখতে পাচ্ছি, কিন্তু লক্ষ্য করো প্রথমটিতে রস্যকার, তারপরে অ, তারপরে অ। এখানেও তো বর্ণনাক্রম ঠিক নেই, কারণ প্রথম হওয়ার কথা ছিল অ, তারপরে হওয়ার কথা ছিল রস্য, কিন্তু এখানে প্রথমে হয়ে গিয়েছে রস্য, তারপরে অ। আশা করি বুঝতে পারছো, এটাও হবে না। তাহলে দেখো আমরা এটা দেখি, প্রথমে আছে এ, তারপরে আছে এ, তারপরে আছে এ, তিনটাই হইতে পারে। এবার আমরা পরের বর্ণে যাই, পরের বর্ণে আছে ক, ক এবং ক। তাহলে বর্ণগুলো মিলে গেল, এখনো তিনটা হইতে পারে। এখন আমরা দেখবো সেই বর্ণের কার গুলো, সেই বর্ণে তোমার কি কি কার আছে। কতে আছে অ, তারপরে আছে হচ্ছে তোমার আ, তারপরে আছে রস্যকার, তার মানে এটা স্বাভাবিক। দেখো ও এর পরেই তো আ, তারপরে তো রস্যকার মানে রস্য, সুতরাং এই ক্রমটা স্বাভাবিক। ও এর পরে আ, তারপরে রস্য, সুতরাং এই আবেদনিক ক্রমটি সঠিক। আশা করি তোমরা অভিধানের ক্রমটি বুঝতে পেরেছো। দেখো ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কার রচনা থেকে নেওয়া হয়েছে। আবুল ফজল, কাজী নজরুল ইসলাম, মোতাহের হোসেন চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি হবে সঠিক উত্তর বলো? কাজী নজরুল ইসলাম। আমরা আমার পথ প্রবন্ধে এই উক্তিটি পাই, যেখানে কাজী নজরুল শুরুতে বলেছিলেন আমার পথ দেখাবে আমার সত্য, যে পথ সত্যের বিরোধী সে পথ ছাড়া কোনো পথই আমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। পরে এক সময় তিনি বলেন মানুষ যদি কখনো ভুল করে তাহলে এটা স্বীকার করে নেওয়া উচিত, কারণ ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কারণ মানুষ ভুল না করলে তারা সত্যের পথ পাবে না। এ কথা বোঝাতেই ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়, এটি তিনি বলেছিলেন। দেখো রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছে। এটা দেখো আমরা যেটা সমাধান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট 2023-24।
তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এই প্রশ্নটি আসছিল, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24 ডি ইউনিটে সেম প্রশ্ন আসছিল। বলো উত্তর কোনটি হবে? উত্তর হবে শহীদ মিনার। রেইনকোট গল্পের যিনি তোমার প্রিন্সিপাল ছিলেন, ওই প্রিন্সিপাল মূলত পাকিস্তানপন্থী একজন লোক ছিলেন। ওই পাকিস্তানপন্থী প্রিন্সিপাল বলেছিলেন যে বাঙালিরা এই শহীদ মিনারকে তাদের হৃদয়ে ধারণ করে তারা আন্দোলনকে বেগবান করতেছে, সুতরাং তারা যেহেতু ওই শহীদ মিনারকে কেন্দ্র করেই, মানে শহীদ মিনারকে তারা দেখে তারা আরো উজ্জীবিত হচ্ছে, সুতরাং এগুলো পাকিস্তানের শরীরের কাটা, এগুলো সরাইতে না পারলে পাকিস্তানিরা এখানে জয়লাভ করতে পারবে না। একথা বোঝাতেই তিনি কথাটি বলেছিলেন। দেখো, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। বাক্যটি কোন কালের? তোমরা হয়তো ভেবেছিলে, আমি ক্লাসে এভাবেই পড়িয়েছিলাম, আমরা যেখানে বলি চমৎকার তিনি সেখানে বলেন চলনসই। এখানে তিনি কে? তিনি বিনু দাদা। কিন্তু প্রশ্নটা এভাবে আসে নাই যে আমরা যেখানে বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। এটি কোন কালের উদাহরণ? এটি কি নিত্যবৃত্ত অতীত, নাকি সাধারণ বর্তমান, নাকি পরাঘটিত ভবিষ্যৎ, নাকি পরাঘটিত বর্তমান? তুমি যদি এটা বুঝতে চাও তাহলে এই চারটা সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। এক নম্বরে নিত্যবৃত্ত অতীত কি? নিত্যবৃত্ত অতীত মানে অতীতকালে নিয়মিত কোনো ঘটনা ঘটতো, মানে মাঝে মধ্যেই ঘটতো এমন ঘটনা, যেমন মা কোরআন পড়তেন, ঠিক আছে? অতীতকালে কোনো কাজ নিয়মিত ঘটতো এমন বোঝাতে নিত্যবৃত্ত অতীত হয়। এটি কি অতীতকালে নিয়মিত ঘটনা বোঝাচ্ছে? না, সুতরাং এটি হবে না। তারপর দেখো পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান আমরা এটাকে ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের ধারণাটা কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান। যেমন তুমি বলতে পারো আমি পরীক্ষা দিয়েছি, ফলাফল কি শেষ হয়ে গিয়েছে? নিশ্চয়ই না। আমি ভাত খেয়েছি, এইমাত্র কাজটি শেষ হয়েছে এবং এর ফল এখনো বিদ্যমান, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট বা পুরোঘটিত বর্তমান হয়। তার মানে যদি বলি আমি ভাত খেয়েছি, যেমন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বাংলায় এটি পুরোঘটিত বর্তমান। আশা করি বুঝছো। তারপর দেখো পুরাগঠিত ভবিষ্যৎ হবে কিনা। পুরাগঠিত ভবিষ্যতের বিষয়টি নবম দশম শ্রেণীর নতুন যে সংস্করণ করা হয়েছে এই বইটিতে ওই পুরাগঠিত ভবিষ্যতের বিষয়টি কি তুলে দেওয়া হয়েছে। তারপরেও আমি তোমাদেরকে একটু বলছি পুরাগঠিত ভবিষ্যৎ ধারণাটি কি। পুরাগঠিত ভবিষ্যৎ হচ্ছে কোনো কাজ সম্ভবত শেষ হয়ে গিয়েছে বা কোনো কাজ হয়তো হয়ে থাকবে, মানে শেষ হয়ে থাকবে এমন বোঝাতে পুরাগঠিত ভবিষ্যৎ হয়। যেমন কামাল হয়তো খেয়ে থাকবে, সে হয়তো ওখানে যেয়ে থাকবে, মানে এরকম কোনো কাজ হয়ে গেছে এমন মনে হয়, সম্ভাবনা বোঝাতে পুরাঘটিত ভবিষ্যৎ হয়। এখানে এমন কিছু বোঝাচ্ছে না। এবার চলে দেখি সাধারণ বর্তমান হবে কিনা। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। কিন্তু কেন? সাধারণ বর্তমান বলতে বোঝায় বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরকম বোঝায়। তাহলে দেখো যেখানে আমরা বলি তার মানে বর্তমানে চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, তার মানে বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। সুতরাং এটি হবে সাধারণ বর্তমান। আশা করি তোমরা বুঝতে পারছো। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, কোনটি হবে? আমরা অফলাইনে ইতোমধ্যেই এই পদ প্রকরণের ক্লাসটি নিয়ে ফেলেছি। তোমরা যারা আমাদের সাথে অফলাইনে যুক্ত আছো দ্রুত উত্তরটি দিয়ে দাও। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? উত্তর সঠিক হবে ক্রিয়া বিশেষণ। কিন্তু কেন? দেখো আমরা জানি বিশেষণ বলতে আমরা কি বুঝি। বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ বোঝালে সেটি বিশেষণ। তাহলে এখানে কতটুকু জানি মানে এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, সুতরাং এটা বিশেষণ। কিন্তু যদি কখনো একটি বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে, যদি কখনো একটি বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে সেটি ক্রিয়া বিশেষণ। যেমন দেখো এখানে কতটুকু শব্দটি নিশ্চয়ই জানি পদটিকে বিশেষায়িত করতেছে। বলো কতটুকু পৃথিবী, কতটুকু বিপুলা, নাকি কতটুকু জানি? নিশ্চয়ই কতটুকু পদটি জানি পদকে বিশেষায়িত করতেছে, আর জানি পদটি ক্রিয়া, ক্রিয়াকে বিশেষায়িত করছে বলে এটি ক্রিয়া বিশেষণ। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যদি এখানে বলা হতো বিপুলা এই পৃথিবীর কতটুকু ভূমি, বিপুলা এই পৃথিবীর কতটুকু ভূমি, সেক্ষেত্রে ভূমি পড়েছিল বিশেষ্য। আর এক্ষেত্রে আমরা বলতে পারতাম বিশেষ্যের বিশেষণ, কিন্তু আলাদাভাবে বিশেষের বিশেষণ বলার প্রয়োজন নেই, আমরা শুধু বিশেষণ বলতে পারি, কারণ বিশেষণ মূলত বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করার জন্যই তৈরি। সুতরাং এক্ষেত্রে বিশেষণ বলা যেতে পারে। আরেকটি কথা বলে রাখি, যদি এখানে ক্রিয়া বিশেষণ না থাকতো, কথার কথা নাই, শুধু বিশেষণ আছে, আছে সর্বনাম, বিশেষ্য, বিশেষণ এবং অনুসর্গ, সেক্ষেত্রে বিশেষণটি সঠিক হতো। আশা করি আমার কথা বুঝতে পারছো। কতটুকু এটি হচ্ছে একটি বিশেষণ পদ, কিন্তু এই কতটুকু পদটি জানি ক্রিয়াপদটিকে বিশেষায়িত করায় এটি ক্রিয়া বিশেষণ হয়ে গিয়েছে। কিন্তু অপশনে ক্রিয়া বিশেষণ না থাকলে তুমি শুধু বিশেষণ দেখালেও হতো, কিন্তু এটি বিশেষণ অপশনে আছে, পাশাপাশি ক্রিয়া বিশেষণও আছে। যদিও কতটুকু বিশেষণ, কিন্তু যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করতেছে তাই তোমাকে স্পেসিফিক ক্রিয়া বিশেষণই দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো। নেকলেস গল্পে
উল্লেখিত সেটিন কি? তোমরা নেকলেস গল্পটি পড়ো নাই, হয়তো তোমরা পারবা না। নেকলেস গল্পে উল্লেখিত সেটিন কি? সেটিন হচ্ছে রেশমি বস্ত্র। আমি উত্তর বলে দিলাম কারণ তোমাদের এটা পাঠ্যসূচিতে ছিল না। নেকলেস গল্পে উল্লেখিত সেটিন কি? রেশমি বস্ত্র। ওকে, চলো আমরা 13 নম্বরটিতে যাই। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে, বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে সত্যি থেকে সত্য, বেঞ্চ থেকে বেঞ্চি, বিলাতি থেকে বিলিতি, তুর্ক থেকে তুরুক। আমি তোমাদেরকে ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট 1 মিনিটের একটি ভিডিও টপিকস দিয়েছিলাম। তোমরা যারা আমার সেই ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই পারবা। আমি এর আগে একটু বলে দেই বিপ্রকর্ষ কি। বিপ্রকর্ষ মানে হচ্ছে মধ্যস্বরাগম। বিপ্রকর্ষ মানে হচ্ছে মধ্যস্বরাগম, মানে মধ্যস্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ। মধ্যস্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। তো এবার বলো তুমি মধ্যস্বরাগমের উদাহরণ হচ্ছে কোনটি? আমরা বলি মধ্যস্বরাগম কি? স্বরাগম মূলত কি? আমি আবারও বলছি, স্বরাগম কি? স্বরাগম হচ্ছে একটি শব্দের উচ্চারণে কোথাও নতুন কোন স্বরের উচ্চারণ আসা। যেমন আমি বলছিলাম স্কুল থেকে স্কুল, ঠিক আছে। তারপরে ধরো আমরা বলি স্টেশন থেকে স্টেশন, এই স্টেশনের আগে স্টেশন মানে রস্যই একটি নতুন স্বরের আগমন হয়েছে, সেটি হচ্ছে স্বরাগম। এখানে দেখো আমরা দেখতে পাই বেঞ্চ থেকে বেঞ্চি, এখানে নতুন একটি স্বর এসেছে। বিলাতি থেকে বিলিতি, এখানে অন্য ঘটনা ঘটেছে। আমরা দেখি কোনটা দিকে ঘটেছে। প্রথমে দেখো সত্যি থেকে সত্য, এখানে যেটি হয়েছে এটি মধ্য স্বরাগম নয়। কেননা দেখো এখানে রস্যই একটি এসেছে যেটি আগেও ছিল, মানে কিন্তু এখানে সত্যি, দেখো সত্যি, তাহলে এটা হচ্ছে তয়ের পরে ছিল, কিন্তু এখন তয়ের আগে উচ্চারিত হচ্ছে এটা। আর পরের রস্যইকার আগে উচ্চারিত হলে এটাকে বলা হয় অপিনিহিতি। কি বলা হয়? অপিনিহিতি। পরের রস্যইকার আগে উচ্চারিত হলে এটাকে বলা হয় অপিনিহিতি। একইভাবে তুমি এখানে দেখো বিলাতি, বিলাতি থেকে বিলিতি, মানে একটার প্রভাবে অন্যটি পরিবর্তন হয়, এটাও মধ্য স্বরাগমের মধ্যে পড়ে না। এখানে দেখো তুমি বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ মানে নিচে কিছু নাই, কিন্তু তুমি যখন বলো বেঞ্চি এখানে একটি ই এর আগমন ঘটতেছে, কিন্তু এটা কোথায়? শেষে। সুতরাং এটা অন্ত স্বরাগম, এটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ নয়। কিন্তু দেখো তুর্ক, তুর যদি আলাদা করে ভাবে লিখি তাহলে হবে তুর ক। কিন্তু তুমি যখন বলতেছো এটাকে তু রুক, তাহলে দেখো রতে নতুন একটি স্বরের আগমন ঘটতেছে, আর র কোথায় আছে? মাঝখানে। এটা মাঝখানে থাকা এটিকে বলবো আমরা মধ্য স্বরগম। সুতরাং উত্তর হবে তুর্ক থেকে তুরুক। আশা করি বুঝছো। কোনটি শুদ্ধ নয়? মরিচিকা, নুপুর, ক্যালেন্ডার, উষা। উত্তর হবে হচ্ছে মরিচিকা। কেননা নুপুর বানানটি দীর্ঘকার দিয়েই সঠিক, দীর্ঘকার রস্যকার নুপুর। ক্যালেন্ডার দেখো এই ক্ষেত্রে আমরা জানি ন যুক্ত হবে, ডয়ের সাথে সাধারণত হচ্ছে মূর্ধন্য যুক্ত হওয়ার কথা, কিন্তু দন্তন্য যুক্ত হয়েছে, তাও এটি সঠিক। কেননা আমরা জানি তৎসম শব্দে এটি প্রযোজ্য, কিন্তু ক্যালেন্ডার শব্দটি ইংরেজি শব্দ, যেখানে দন্তন্যই হবে, ঠিক আছে। তারপরে উষা, এটা তোমাদেরকে একটু বলে রাখি, উষা শব্দটি রস্য দিয়েও সঠিক, দীর্ঘ দিয়েও সঠিক। বাংলা একাডেমি দুটিকে সঠিক রেখেছে এখনো, সুতরাং এই উষাটা সঠিক, এটি ভুল নয়। কিন্তু বলতে চাচ্ছে কোনটি শুদ্ধ নয়, মানে কোনটি ভুল হয়েছে। ভুল হয়েছে মরিচিকা। মরিচিকা বানানটিতে প্রথমে হবে র দীর্ঘইকার, তারপরে হবে চয় রস্যইকার। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? এই জন্য আমাদেরকে একটু উপসর্গগুলো মুখস্থ থাকা লাগবে আমাদের। তো উপসর্গ কয় ধরনের? উপসর্গ হচ্ছে মূলত 3 প্রকার। একটি হচ্ছে বাংলা বা খাঁটি বাংলা, আরেকটি হচ্ছে বিদেশি, আরেকটি হচ্ছে তোমার হচ্ছে তৎসম। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? আমরা জানি খাঁটি বাংলা 21টি। এই খাঁটি বাংলা 21টি কি কি? খাঁটি বাংলা 21টি হচ্ছে তোমার, আমি মুখস্থ বলছি শোনো। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনকদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সোহা। এখানে বলতেছে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে কোথায়? তো এখানে দেখো অ, অঘা, এখানে আছে হচ্ছে গড়, এখানে আছে গড়, এখানে আছে হচ্ছে অ, এখানে আছে আ, এখানে আছে বে। আমি যখন মুখে বলি তখন তুমি খেয়াল করো যে কোথায় কমন পড়তেছে। অ, অঘা, অজ, অনা, আ, আ এখানে কমন পড়ছে। আর, আন, আব, ইতি দেখো অ, অঘা, সুতরাং এটাও কমন পড়ছে, তাই না? অ এবং আ, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনকত, কুনি, পাতি, বিভর, রাম, শশা, শশা, সোহা। এক্ষেত্রে অন্যগুলা কিন্তু আর কমন পড়ে নাই, এখানে দুটি কমন পড়েছে। তার মানে কি খ এবং ঘ দুটি উত্তর সঠিক না? এক্ষেত্রে আমি উপসর্গ পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম খাঁটি বাংলা উপসর্গ এবং বাংলা উপসর্গ দুই জায়গাতেই 4টি উপসর্গ আমরা কমন পাই, যেমন আ, সু, বি এবং নি। এই 4টিকে আমরা একসাথে বলি আশুবিনি। আমরা বাংলাতেও দেখতে পাই, তৎসমতেও দেখতে পাই। সুতরাং যেহেতু বাংলাতে এটি আছে, তাহলে এটাকে আমরা বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ বলছি না কেন? এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় আমরা দেখব যে পরবর্তী শব্দটি বাংলা নাকি তৎসম। এখানে জানা শব্দটি এবং ভাস শব্দটি, এই দুটি দিকে লক্ষ্য করব। যদি দেখি জানা শব্দটি তৎসম, তাহলে আ হয়ে যাবে তৎসম। এখানে ভাস শব্দটি তৎসম,
ভাস শব্দটি একজন বিখ্যাত নাট্যকারের নাম ছিল ভাস, সুতরাং এবং সংস্কৃত, সুতরাং ভাস শব্দটি যদি সংস্কৃত, এর আগে যে উপসর্গ যুক্ত হয়েছে সেটি হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। আশা করি বুঝছো। আর অজানা, জানা শব্দটি বাংলা এবং তো একদম কোনো দ্বিধাহীন ভাবে এটি তোমার হচ্ছে বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ। আশা করি বুঝছো। 15টি আমাদের শেষ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।